হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু রেকর্ডেড, পরবর্তীতে শুনবেন আপনারা, আমার ভালোবাসা থাকবে সবার প্রতি। আজকে 2 নম্বর চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করবো। আমরা ইউজিসি, সরি, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছিলাম। ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। চ্যাপ্টার 2, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি, every candidate must know. Just give me a few seconds আগে এটা ঠিক করে নিই। ইয়েস, আরেকটা বিষয়, ইন দ্য মিন টাইম ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের কি ছিল একটু খেয়াল করে আসি। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার ছিল বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ বাস্তবতা এন্ড ওভারভিউ, এগুলো নিয়ে আলোচনা করছি আমরা। সো উইল বি স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড চ্যাপ্টার টুডে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক আহ নিয়োগের জন্য যে পলিসিগুলো থাকে, সেই পলিসিগুলো মানে ক্যান্ডিডেটদের কোন বিষয়গুলো জানা দরকার। এখন নিয়োগ নীতিমালা নিয়ে আলোচনা করতে যে এইগুলো আলোচনা করছে, আর একটা বিষয়, স্লাইডের ইনফরমেশন গুলো অনেক বেশি মানে আসতেছে আসতেছে বলতে, এটা তো রেকর্ডেড ভার্সন থাকবে, এবং সাফিসিয়েন্ট ইনফরমেশন থাকলে ইউ ক্যান রিড ইট লেটার অন, বেসড অন ইউর নেসেসিটি এমার্জেন্সি। তো সেক্ষেত্রে থাকলো সব একসাথে। আর নীতিমালাগুলো নিয়ে সবার শেষে যখন আমরা আলোচনা করবো তখন ক্লিয়ার বুঝতে পারবো যে ইউজিসি নীতিমালা অ্যাক্ট কোথায় কোন জায়গায় কার করতেছে। ইটস ক্লিয়ার, এগুলা প্রথমগুলো একটু আমরা বুঝি। রিক্রুটমেন্ট পলিসি, আমাদের যে দেখি রিক্রুটমেন্ট পলিসি, পলিসি রিক্রুটমেন্ট পলিসি মিনস এখানে লেখা আছে এ সেট অফ গাইডলাইন্স, স্টেটমেন্ট প্রিন্সিপালস, গাইড ডিসিশন মেকিং ইন অ্যাকশনস এন্ড এরিয়া অফ পাবলিক কনসার্ন। ইউ ক্যান, আপনারা দেখে নেবেন একটু। পলিসি হচ্ছে সেই জিনিসই যেটা কিনা কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন্স থাকবে, প্রিন্সিপালস থাকবে, আপনাকে ডিসিশন নিতে সহায়তা করবে। যেমন স্মোকিং ইজ স্ট্রংলি প্রহিবিটেড ইন দিস প্লেস, এর মানে হচ্ছে এখানে আপনি স্মোকিং করতে পারবেন না, এটা একটা পলিসি হতে পারে একটা অর্গানাইজেশনের। কয়টার সময় খুলবে সেটা তার পলিসি হতে পারে, কয়টার সময় বন্ধ করতে পারে সেটা তার পলিসি হতে পারে। যখন কিনা এই পলিসি গুলা ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় তখন কিনা আমরা বলি হচ্ছে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি। এখন রিক্রুটমেন্ট পলিসি একেবারে ফার্স্টে ডেফিনেশন দেওয়া আছে, রিক্রুটমেন্ট পলিসি ইজ এ ফর্মাল ফ্রেমওয়ার্ক developed by an organization to govern how it attracts, selects and hires new or যারা রানিং আছে তাদেরকে পরবর্তী জায়গায়, সেটাও এটার মধ্যে পড়তে পারে। এই হলো রিক্রুটমেন্ট পলিসি ফ্রেমওয়ার্ক থাকবে, যেটা কিনা গভর্ন করতে সহায়তা করবে, আমাকে শিখাবে ইজিলি ডিসিশন নিতে, ফাইন্ড আউট করতে, প্ল্যান করতে সহায়তা করবে, এবং এমপ্লয়ি খুঁজে বের করার জন্য এমন কিছু জিনিস থাকবে। এখন এইগুলা যদি না থাকে তাহলে কি প্রবলেমটা হয়? পলিসি প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকবেই, না থাকলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমগুলোর মধ্যে এখানে দেওয়া আছে। হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ এ ব্যাড অর নো ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি? তাহলে কি হবে? আপনি ওই যে ওর্স্ট ফ্যাকাল্টি লেখা আছে, আপনি এমন ফ্যাকাল্টি পাবেন অথবা এমন এমপ্লয়ি পাবেন, সেই এমপ্লয়ি দ্বারা অর্গানাইজেশন আপনি সবুজ বাতি থেকে লাল বাতিতে রূপান্তর হবে। এখন দেখেন ইম্প্যাক্ট কোন জায়গা, অনেকগুলো ইম্প্যাক্ট এখানে দেওয়া আছে, বাট আমি শুধু লাল দাগগুলা দেওয়া হচ্ছে সেগুলাই বলতেছি। ফেভারিটিজম এন্ড আরবিট্রারি ডিসিশনস, বাংলাদেশে না, গোটা বিশ্বে এবং পৃথিবীর জন্ম থেকে শেষ পর্যন্ত এই একটা প্রবলেম, ফেভারিটিজম, এটা কখনো দূর করতে হবে না, নেপোটিজম। সুতরাং এইটা পলিসি যদি না থাকে তাহলে এটা হবেই। পলিসি থাকার পরেও হয়, আর না থাকলে তার বেশি হবে। কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ওভারলুকড, হ্যাঁ, আপনি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আপনি হয়তো বা ওভারলুক করে যাচ্ছেন। এই মানে হচ্ছে আপনি আপনি পলিসি ঠিক নেই, যার কারণে কম রেজাল্টধারী সেও কিন্তু আপনার পলিসির মধ্যে চলে আসতে পারে, এই জন্য ওভারলুক কোয়ালিফাইড ক্যান্ডিডেটসটা বাদ হয়ে যেতে পারে। দেখা গেল যে এসএসসি ইন্টারের রেজাল্টের কারণে আপনার সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাশ করার সেও কিন্তু না আসতে পারে। এরকম নেগেটিভ ইম্প্যাক্ট অন একাডেমিক স্ট্যান্ডার্ডস, এই যে এটা দেওয়া আছে, এর মানে হচ্ছে যে আপনি যে ফলটি
রিক্রুটমেন্ট পলিসিতে যে এমপ্লয়ি আনবেন, ফ্যাকাল্টি আনবেন, তারা যে প্র্যাকটিস করবে স্ট্যান্ডার্ড, তারা তো হয়তোবা মানে প্রপার ইন্ডেক্সিং, পিয়ার রিভিউ, কোনটা এসএসসিআই, ইএসসিআই, FT50 এগুলো বুঝতে পারবে না। সুতরাং এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে যে কি ধরনের এমপ্লয়ি আমাদের এখানে আসলো, এই একটা বিষয় থাকে। তারপরে লেখা আছে ইনকনসিস্টেন্ট ক্রাইটেরিয়া এন্ড প্রসিডিউর। যখন কিনা নির্দিষ্ট পলিসি থাকে না প্রতিষ্ঠানের, তখন আমরা বলি যে ওই ও তো অনেক লম্বা, স্মার্ট ছেলে, কথা বলতে পারবে। দ্যাটস নট এ পলিসি। মানে এইটা কিন্তু হইতে পারে না। এই জন্য বলছে যে যদি ভালো পলিসি না থাকে, তাহলে ক্রাইটেরিয়া টু ফাইন্ড আউট দ্য বেস্ট ক্যান্ডিডেট, ওইখানে সমস্যা হয়ে যায়। এর জন্য আসলে পলিসি মেনটেন করা হয়। এবং রিক্রুটমেন্ট পলিসি আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রিক্রুটমেন্ট পলিসি ওয়ার্ল্ড মানের, এবং এইখানে একটা হলি বিষয় থাকা উচিত। হ্যাঁ, এটা সামনে রেখে আমরা যাচ্ছি। দেখেন, ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি, সাম স্পেসিফিক পলিসি দেওয়া আছে, অর্থাৎ অনেক পলিসি আপনার প্রতিষ্ঠানের মালিক অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসড অন দ্য এমার্জেন্সি টু রান দ্য অর্গানাইজেশন ওয়ার দ্যাট ইজ নিডেড টু এস্টাবলিশ সেট অফ গাইডলাইন্স, দেন আপনি পলিসি ইমপ্লিমেন্ট করবেন। ভেরি সিম্পল। কোথায় কোথায় কিভাবে নিবেন আপনি সেটা, মানে এমনও হয় বাংলাদেশের ক্ষেত্রে আমি যতদূর শুনছি বা দিয়া, যে আপনাকে নেব সেই অনুযায়ী আমি একটা পলিসি এখানে বানালাম। আহ, যে মনে করেন আপনার গিটার ভালো বাজাইতে পারেন, আমি হলে বললাম যে অফবিট প্রফেশনে যদি কেউ এক্সপার্ট থাকে তাহলে সেই অগ্রাধিকার পাবে। তো এরকম হয় মাঝে মাঝে। আহ এগুলো আসলে আলোচনা করার বিষয় না। এগুলা আপনাদের ও স্লাইড গুলা অনেক ইনফরমেশন, ইটস ভেরি টাফ এত ইনফরমেশন পাওয়া। আসলে তো অনেক কষ্ট করে এগুলা রিসার্চ করে বের করছি, তার কারণে কাটি নাই আমি একটু, এত বেশি ইনফরমেশন দিয়ে স্লাইড বানাই না সচরাচর। এত লেখা কেমন দেখায়, খারাপ দেখায়। আর বেশ কিছু ইনফরমেশন ভুল থাকতে পারে, মিসিং থাকতে পারে। যদি এরকম হয় তাহলে একটু কমেন্টে করে আপনারা লিখে দিবেন প্লিজ। আমি তো ভুলের ঊর্ধ্বে না। কোন কোন স্পেসিফিক পলিসির কথা এখানে বলছে দেখেন। উদ্দেশ্য, আপনি কি কারণে নিচ্ছেন, উদ্দেশ্য এটা ফুলফিল করতেই হবে আপনার ক্রাইটেরিয়াতে। যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে স্বচ্ছভাবে শিক্ষক নিশ্চিত করতে হবে। প্রযোজ্যতা কাদের জন্য প্রযোজ্য, পূর্ণকালীন, খণ্ডকালীন, অ্যাডজাঙ্ক, ভিজিটিং, চুক্তিভিত্তিক, পার্ট টাইম, এরকম। মূলনীতি, মূলনীতি কোনগুলো, যোগ্যতা, মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মূলনীতি যোগ্যতা, স্বচ্ছতা, বৈচিত্র্য এবং ইউজিসি নীতিমালার অনুসরণ, এটা হচ্ছে মূলনীতি। আবার বলছি নিয়োগ প্রক্রিয়া কেমন হতে পারে, নিয়োগ প্রক্রিয়া আপনি আপনার মতো করতে পারেন। তারপরও যদি ইউজিসির সেট লাইন থাকে গুড, আর না থাকলে আপনার মতো করতে পারেন। অথবা পূর্বে যেগুলো ব্যবহার করতাম সেটা ব্যবহার করতে পারবো আমরা। সিলেকশন বোর্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। সিলেকশন বোর্ড, সভাপতি, এর মানে হচ্ছে কে থাকবে সিলেকশন বোর্ডের সভাপতি, উপাচার্য স্যার, মানে ভিসি স্যার, ডিন স্যার থাকবেন, বিভাগীয় প্রধান থাকবে, দুইজন বাইরের বিশেষজ্ঞ এক্সপার্ট থাকবে, এবং একজন মানব সম্পদ মানে HR এক্সপার্ট থাকা উচিত। সচরাচর আমরা এখন ফলো করি। হ্যাঁ, দেখছি অনেকগুলো ভাইভাতে গেছি। ঠিক আছে। যোগ্যতা, এই যোগ্যতা আসলে কোনগুলা কিভাবে করবে, এই যোগ্যতায় এসে সবচেয়ে বেশি আমরা পলিসি মানেই ধারণা করি যোগ্যতা, মানে ইউজিসি নীতিমালা এগুলো সব মানেই ধরে এই যোগ্যতার ক্ষেত্রে এসে প্রবলেমটা। এবং এইখানে এমন এমন কিছু হয় যা কিনা মাঝে মাঝে আসলে কন্ট্রাডিক্টরি মনে হয়, ফাঁকা থাকে জায়গা, আইনের আইনের ফাঁক থাকলে সমস্যা। তারপরে পরীক্ষাকাল, কত দিন ধরে পরীক্ষা হতে পারে। তারপরে নথি সংরক্ষণ, আমরা যে পরীক্ষার খাতা জমা দেই অথবা আমরা যে রিক্রুটমেন্ট সময় যে তাদের ইনফরমেশন গুলা পাই, কতদিন পর্যন্ত আমাদের রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের 12 বছর পর্যন্ত যতদূর মনে আছে আমাদের খাতা এখন পর্যন্ত স্টক আছে। ওই দিন আমি বলছিলাম যে পেছনের রেজাল্ট খুঁজে বের করতে যাই। বাই দ্য ওয়ে, নীতিমালা পর্যালোচনা কতদিন পর পর এই নীতিমালা গুলো পর্যালোচনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে 3 বছর পর পর নীতিমালা অবশ্যই আপডেট করা লাগে। আহ এত ইনফরমেশন এরকম পড়লে খুব কষ্ট হয়ে যাবে। আপনারা দয়া করে যারা দেখতেছেন তারা পজ করে ভিডিও একটু দেখবেন, দেখে দেখে ভুল বের করবেন। নেক্সট ভিডিও, নেক্সট স্লাইড। ফর্মুলেশন অফ রিক্রুটমেন্ট পলিসি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যে রিক্রুটমেন্ট পলিসি হয় সেটা ফর্মুলেট করে কেমনে, কিভাবে ফর্মুলেশনটা হয়, গঠন করে কিভাবে। যেমন আমরা একটা জায়গায় খেলতে যাব, সেইখানে আমরা টিম গঠন করব। আমরা প্রথমে বলি যে ওপেনিং ব্যাটসম্যান কে, এইটা এলটন সাহেব, পরে বোলিং কে, আমার বোলিং হচ্ছে ওইদিকে ফায়েজ, এরকম আমরা ফিক্স করি। হ্যাঁ, ভালো করবে। তো এই কোন কোন
আহ বিষয়গুলা ফর্মুলেশনের সময় আসে। এই ফর্মুলা এটা অনেক বড়, দুইটা স্লাইড, এই যে দুইটা স্লাইড, অনেকগুলো বিষয় থাকে। তো এতগুলো বিষয়ের মধ্যে না পড়ে আমরা লাল যে কালার মার্ক করা সেইগুলো শুধু আলোচনা গভর্নিং। ও, এটার একটা বিষয় আছে। এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা রিক্রুটমেন্ট পলিসি, এটা যখন ফর্মুলেশনের ক্ষেত্রে চলে আসে তখন হচ্ছে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যায়, বাংলাদেশে 4 ধরনের ইউনিভার্সিটি আছে: প্রাইভেট, পাবলিক, স্পেশালাইজড আছে কিছু, আর ইন্টারন্যাশনাল কিছু ইউনিভার্সিটি আছে। তো আমরা ওই ইন্টারন্যাশনাল এবং স্পেশালাইজডটা বাদ দিয়ে শুধু প্রাইভেট এবং পাবলিক নিয়ে আলোচনা করছি এখানে। আর ইন্টারন্যাশনাল গুলা তাদের আসলে স্ট্যান্ডার্ড মেনটেন করছে। এই পাবলিক এবং প্রাইভেটের ডিফারেন্সটা এখানে, ডিফারেন্স না মানে পাশাপাশি করে লেখা আছে। গভর্নিং সবার প্রথমে যেটা আসপেক্টস, কোন উদ্দেশ্যে এবং কোন ভিত্তিতে আমরা রিক্রুটমেন্ট পলিসি ফর্মুলেট করতেছি। গভর্নিং লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আহ, যে আমার যে পলিসি আছে সেই পলিসি কে গভর্ন করে এবং কে ঠিক করে দেবে, কোন ভিত্তিতে ঠিক করে দেবে। খুবই ইয়া টাফ। 1973 সালের অ্যাক্ট ফর মেজর পাবলিক ইউনিভার্সিটিস, আমরা জানি 1973 সালের অ্যাক্টের কথা। আর বলছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে, পাবলিক ইউনিভার্সিটি কারা গভর্ন করবে, কি ধরনের ফ্রেমওয়ার্ক বের করতে পারবে তারা, তাদের ক্ষমতা কোন জায়গায়, ইউনিভার্সিটি অ্যাক্ট 1973 সাল অনুযায়ী পারবে তারা। এবং বলছে ইউনিভার্সিটি স্পেসিফিক অর্ডিন্যান্স এন্ড স্ট্যাটিউটস, অর্থাৎ বলছে যে ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজস্ব কিছু নীতিমালা তারা ডেভেলপ করে। এটা হচ্ছে কি, মূল কথা হচ্ছে যে তোমার চেয়ে আমি একটু স্বাধীন, অথবা তোমার চেয়ে আমি একটু ডিফারেন্ট, অথবা আমরা কেয়ার করি না, থোড়াই কেয়ার করি ইউজিসির নীতিমালা এই হিসাবে। তো আবার এটা 1973 সালের অ্যাক্ট অনুযায়ী পাবলিক ইউনিভার্সিটি গুলা তারা পারে, তাদের এই অধিকার, কোন অধিকারও দেওয়া আছে, এরকম একটা বিষয় আছে। আর সিমিলারলি যদি প্রাইভেট ইউনিভার্সিটি গুলা আমরা খেয়াল করি, তাহলে এরা গভর্ন হয়ে যাচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 সালের অনুযায়ী। ও সরি, এটা গভর্নিং মানে কোথা থেকে শুরু হয়, এন্ড দেন সুপারভাইজিং অথরিটি, সুপারভাইজিং কে সুপারভাইজ করবে, পাবলিক ইউনিভার্সিটিকে কে সুপারভাইজ করবে, প্রাইভেট ইউনিভার্সিটি। মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আসছে ইউনিভার্সিটি ইউজিসি কথা। সুপারভাইজিং অথরিটি কে পাবলিক ইউনিভার্সিটি সুপারভাইজ করতে পারবে, এডুকেশন অফ মিনিস্ট্রি আর হচ্ছে ইউজিসি। অন দা আদার হ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি শুধু ইউজিসি। কিন্তু আবার শুধু মেইন পার্ট অফ রেগুলেটরি যে অথরিটি আছে সেইখান থেকে ইউজিসি, এগুলো আরো পরের স্লাইড গুলোতে আমরা বুঝে যাবো। আর কি ডিসিশন মেকিং বডিজ এর ক্ষেত্রে, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে কি ডিসিশন মেকিং বডিজ কারা, অর্থাৎ সবচেয়ে বড় বড় ডিসিশন কারা নিতে পারে, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট এবং সিনেট। অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে কারা, বোর্ড অফ ট্রাস্টিস, একাডেমিক কাউন্সিল, আবার সিন্ডিকেট, যদি সিন্ডিকেটের ইকুইভ্যালেন্ট বোর্ড অফ গভর্নর্স থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির মাঝে মাঝে নাও থাকতে পারে, সেক্ষেত্রে তারা ইকুইভ্যালেন্ট করছে। আর বলছে এই যে পলিসি করতেছে এটা ড্রাফটিং রেসপন্সিবিলিটি কার কাছে থাকে, প্রথম ড্রাফটিং রেসপন্সিবিলিটি রেজিস্ট্রার, পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে রেজিস্ট্রার অফিস থেকে এবং একাডেমিক কাউন্সিলের যে মেম্বার থাকবে তারা। আর ফাইনালাইজড করবে হচ্ছে আন্ডার ভিসি সুপারভিশন এন্ড সিন্ডিকেট অ্যাপ্রুভাল, অর্থাৎ ভিসি সুপারভাইজ করবে, ভিসি দেখবে, ভিসি স্যার দেখবেন, দেখার পরে এটা অ্যাপ্রুভাল হবে সিন্ডিকেটে, সব মিটিং মেম্বাররা থাকবে সেখানে, তারা পাস করবে এটা। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো একটু আলাদা, মালিক যা চায়, বোর্ড অফ ট্রাস্টিজ যা তাই তাই এইচআর ডিপার্টমেন্ট এন্ড রেজিস্ট্রার্স অফিস, ফাইনাল ড্রাফট অ্যাপ্রুভ বাই বোর্ড অফ ট্রাস্টিজ আন্ডার ভিসি কোঅর্ডিনেশন। মানে এখানে বোর্ড অফ ট্রাস্টিজ ওই যে সিন্ডিকেট না দিয়ে বোর্ড অফ ট্রাস্টিজ দিচ্ছে এখানে। এই হলো বিষয়। দিস ইজ দ্য ফর্মুলেশন অফ রিক্রুটমেন্ট পলিসি ইন। আরো কয়েকটা ফর্মুলেশন আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইউজিসি রোল। ইউজিসি পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে কতটুকু রোল প্লে করতে পারে, সেটস মিনিমাম স্ট্যান্ডার্ডস, কোয়ালিফিকেশনস রেশিও, রিভিউ অ্যান্ড মনিটরস কমপ্লায়েন্স। এই হচ্ছে ইউজিসি রুল। একটা হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে দেবে, কোয়ালিফিকেশন, কেন ইউজিসি নীতিমালা তাহলে দরকার বা কিসের জন্য আনে সেটা পরে বিষয়, যে মিনিমাম স্ট্যান্ডার্ড কথাটা লিখছে এইটার সিগনিফিকেন্স অনেক। নীতিমালা নিয়ে আলোচনা করতে গেলে বোঝা যায় শব্দের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, এর চেয়ে বেশি সেন্সিটিভ আর কোনো জায়গায় মানে লাগে না, মানে বিষয়ের নীতিমালা তৈরি করার সময় যেটুকু সেন্সিটিভিটি লাগে।
ইউজিসি রোল প্লে করে প্রাইভেট ইউনিভার্সিটির উপরে কোন জায়গায় অ্যাপ্রুভ ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আলাদা স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারে। এনশিওর অ্যালাইনমেন্ট ন্যাশনাল একাডেমিক রেকর্ডস, অর্থাৎ বলছে যে ন্যাশনাল যে একাডেমিক প্রোগ্রাম গুলা হয় সেখানে ইউজিসি প্রাইভেট ইউনিভার্সিটি ইজিলি কানেক্ট করতে পারবে, কারণ ইউজিসি জানে এই জায়গাটা ইউনিভার্সিটি, এটা অন্য ইউনিভার্সিটি নাও যেতে পারে। এন্ড ফাইনালি ডকুমেন্টেশন ফরম্যাট, এই যে ডকুমেন্টেশন ফরম্যাটের কথা বলছে, রিক্রুটমেন্ট গাইডলাইন্স এমবেডেড ইন ইউনিভার্সিটি স্ট্যাচুটস এন্ড অ্যাক্টস, বলছে যে ইউনিভার্সিটি যে গাইডলাইনটা হবে, নীতিমালাটা হবে, সেটা এমবেডেড ইন ইউনিভার্সিটি স্ট্যাটুস অ্যান্ড অ্যাক্টস, ইউনিভার্সিটি অ্যাক্ট কোনটা 1970 অ্যাক্ট, এবং বলছে স্ট্যাটুস, অর্থাৎ নিজস্ব যদি কোনো পলিসি থাকে তাহলে এই দুইটার সমন্বয়ে রিক্রুটমেন্ট গাইডলাইন তৈরি করতে পারে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি ইজ ভেরি সিম্পল, কন্টেন্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট পলিসি ওরা ওরা নিজেদের মতো করে, দ্যাটস ভেরি সিম্পল। এখন এই যে ফর্মুলেশনটাও করলো, এই ফর্মুলেশন মানে প্রিপেয়ার করে কারা, রেডি করে কারা, আর অ্যাপ্রুভ করে কারা, এইটাও আবার বিষয় আছে। মানে আপনি শুধু একা একা সব করবেন তা হবে না, এটা মানে সবার সাইন সিগনেচার একটা মতাদর্শ থাকা লাগবে। দেখেন লিখা আছে যে প্রিপেয়ার এন্ড অ্যাপ্রুভ দ্য প্রাইভেট টিচার্স রিক্রুটমেন্ট পলিসি, টাইপ দেওয়া আছে এখানে, হু প্রিপেয়ার্স, কে প্রিপেয়ার করে, আর হু অ্যাপ্রুভস ইট, ইট ভেরি গুড। পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এই যে রিক্রুটমেন্ট পলিসি এরা তৈরি করতে পারে বা লিখতে পারে কারা কারা, রেজিস্ট্রার্স অফিস, রেজিস্ট্রার্স অফিস পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে, ফ্যাকাল্টি ডিন অ্যান্ড একাডেমিক কাউন্সিল, একাডেমিক কাউন্সিল যে মেম্বার যারা আছেন ইউজিসি নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী সেই মেম্বাররা থাকতে হবে। নো সেপারেট এইচআর ডিপার্টমেন্ট, অর্থাৎ যেহেতু এখানে এইচআর ডিপার্টমেন্ট নাই পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, সেহেতু এইচআর ডিপার্টমেন্ট লাগবে না। তারপরও যদি এইচআর ডিপার্টমেন্টের সমন্বয় করতে যায় তখন কোনো অ্যাডমিন পিপল পাঠাতে পারবে এখানে। আর ফাইনালি হু অ্যাপ্রুভস, পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে রিক্রুটমেন্ট পলিসি অ্যাপ্রুভ করে, ভেরি ইম্পর্টেন্ট, কে রিক্রুটমেন্ট পলিসি অ্যাপ্রুভ করে, সিন্ডিকেট এন্ড সিনেট, ইন সাম কেস সিন্ডিকেট অ্যাপ্রুভ করে। তারপর আরো একটা বিষয় আছে, মিনিস্ট্রি অফ এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনের মাধ্যমেও কিছু বিষয় আসে, হ্যাঁ অত ডিপ এখন যাওয়ার দরকার নেই, কারণ সামনের দিকে আছে আরো অনেক ইনফরমেশন। এন্ড দেন প্রাইভেট ইউনিভার্সিটি যে নীতিমালা আছে সেই নীতিমালা কারা তৈরি করতেছে, লিখতেছে কারা, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং কাউন্সিল, সরি একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ ট্রাস্টিস এন্ড ভাইস চ্যান্সেলর, চারটা পার্টি, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং কাউন্সিল। আর এরা এই যে লিখে দিল, এগুলো যে লিখে দিল, লিখে দিয়ে এগুলো অ্যাপ্রুভ করবে কার কাছে, অ্যাপ্রুভ করা হচ্ছে বোর্ড অফ ট্রাস্টিস এবং ইউজিসি অ্যাপ্রুভ। বোর্ড অফ ট্রাস্টি যারা আছে তারা যখন সাইন করবে, সাইন করার পরে ইউজিসি সচরাচর আটকে না, বা ইউজিসি অ্যাপ্রুভাল দেয়, মানে ওয়েট করা লাগে না। সো এইটা হলো যে কি, পাবলিক ইউনিভার্সিটি এন্ড প্রাইভেট ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট পলিসি কারা লিখে এবং কারা অ্যাপ্রুভ করে। তারপরও আরো একটু বিষয় আছে এখানে, এডিশনাল নোট দেওয়া, এটা ইম্পর্টেন্ট। ভাইস চ্যান্সেলর প্লেস এ সেন্ট্রাল অ্যান্ড কোঅর্ডিনেটিং রোল ইন বোথ, সেন্ট্রাল অ্যান্ড কোঅর্ডিনেটর, ভাইস ভাইস চ্যান্সেলর যে থাকবে সে সেন্টারের সাথে যোগাযোগ থাকবে, এন্ড বলছে কোঅর্ডিনেটিং রোল, এন্ড বলছে অন্য সব দিকে কোঅর্ডিনেট রোল করতে পারে, সমন্বয়ক হিসেবে থাকতে পারে, কোঅর্ডিনেটিং রোল ইন বোথ প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটি, বলছে তার গ্রহণযোগ্যতা দুইটাই, মানে সব জায়গায় থাকতে হবে, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি যে আছে সেন্ট্রাল বলেন এবং সাবস্টিটিউট অর কোঅর্ডিনেটিং যে ফ্যাক্ট আছে সেগুলা এনশিওর করতে হবে। দেন কি লেখা আছে দেখেন, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন acts regulatory and oversight body, ensuring that all recruitment policy align with national and academic standards, UGC guideline, right? It's very simple বলছে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এটা কিন্তু ডাইরেক্ট আপনাকে কোনো নির্দেশনা দিবে না, মনে রাখবেন। এরা রেগুলেটরি, আপনি ইয়া রেগুলেট করবে, আপনি এটা করতেছেন কিনা, ওইটা করতেছেন কিনা, এটা করতেছেন কিনা, আর দেখবে তারা। এবং বলছে কি কোঅর্ডিনেটিং রোল, এর সাথে ও গেলে ওর সাথে ও গেলে এটা হবে, ঠিক ইউজিসি এটা করবে, ইউজিসি রেগুলেট করবে শুধু, আমি পরিচালনা করতেছি, ওভারসাইট দূর থেকে দেখবে। এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ এই যে ইউজিসি তাহলে এত ইফেক্ট কেন? হ্যাঁ ইউজিসি শুধু নীতিমালা না, ইউজিসি আরো অনেক ফ্যাক্টর আছে যার কারণে ইউজিসি, এই ইউজিসি কিন্তু আবার তৈরি করছে 1973 অ্যাক্ট অনুযায়ী। দেখেন এই জায়গায় লিখে আছে, ওয়েন ডিড টিচার্স রিক্রুট পলিসি স্টার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে কখন টিচার্স রিক্রুটমেন্ট পলিসি প্রথম শুরু হয়? সারপ্রাইজিংলি এটা শুরু হচ্ছে
আফটার দ্য জাস্ট ইন্ডিপেন্ডেন্স 1971, 1971 সালের যুদ্ধের পরেই ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় এক্সাক্ট ইউনিভার্সিটিটা দেখে নেবেন আপনারা। আর এটা বলছে যে ফর্মাল একটা ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট, আর এর আগে যেগুলো কত দেয়ালে লাগানো থাকতো নোটিশ, তারপর পত্রিকা পত্র মানুষজন এরকম। তো ওর পরে থেকে কি হলো, মেজর কিছু মাইলস্টোন আসছে, আবার মেজর কিছু মাইলস্টোনে দেওয়ার পরে এই পাশাপাশিতে প্রচুর পরিমাণে আহ নতুন নতুন নিয়োগ নীতিমালা, যার যেরকম ইচ্ছা সেরকম নীতিমালা বানাইছে। দেখা যায় অন্যরকম একটা অবস্থা, সামনে যত যাবো আমরা। বলছে যে 1973 সালে যে একটা করছে, সেই 73 সালে অ্যাক্ট অনুযায়ী মানে আমরা অনেক কিছুই করতে পারি, আবার অনেক কিছু বাধাও আছে আমাদের। বলছে এই অ্যাক্ট কি করছে, লেইড ডাউন দ্য ফাউন্ডেশনাল গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ফর পাবলিক ইউনিভার্সিটি। বলছে এই অর্থ অনুযায়ী বলছে যে ফাউন্ডেশন ভিত্তিমূলক একটা গভর্নেন্স থাকবে, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, মানে এরকম একটা অবস্থা, আপনার খুবই জোর বেশি পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে। আবার প্রাইভেট ইউনিভার্সিটি আছে, কোন সময় প্রাইভেট ইউনিভার্সিটি করছে হচ্ছে 2010 সালে মনে হয়। ইউজিসি এস্টাবলিশড ইন 1973। ইউজিসি কারা, এই 1970-তে ইউনিভার্সিটি অ্যাক্ট হয় প্রেসিডেন্ট অর্ডার 10-এর মাধ্যমে। আবার সেই ইউনিভার্সিটি অ্যাক্ট 1973 পাওয়ার বলেই সাথে সাথে ইউজিসি তৈরি হয়। তাহলে ইউজিসি কি প্রতিষ্ঠান হিসেবে এরা আখ্যায়িত করছে, রেগুলেট অ্যান্ড ওভারসি পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস ইনক্লুডিং রিক্রুটমেন্ট। অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি তারা দেখবে এবং ইনক্লুডিং রিক্রুটমেন্ট। যদিও বা রিক্রুটমেন্ট তারা আসলে খুব একটা কেয়ার করে না, কারণ কি জানেন, রিক্রুটমেন্ট কেয়ার করার হচ্ছে তারা নিজেরাও মানে লবিং বা মনে করেন পলিটিক্যাল পোস্ট আছে, যার কারণে তারা আর জিজ্ঞাসা হয়তো শরম পায়, এরকম একটা অবস্থা। তো এখন বলছে লাস্টে বলছে যে 2000 সাল থেকে ইনক্রিজিংলি ফর্মালাইজড রিক্রুটমেন্ট পলিসি, অর্থাৎ এরপরে থেকে এটার কোয়ালিটি মানে বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি, পাবলিকেশন, প্রমোশন, নতুন নতুন ক্রাইটেরিয়া অ্যাড বা নানান মানে ইয়া শুরু করলো। আহ অবশ্যই স্টুডেন্টের ডেভেলপমেন্টের জন্য, ফ্যাকাল্টি মেম্বারদের ডেভেলপমেন্টের জন্য। অ্যান্ড দেন টিচার রিক্রুটমেন্ট পলিসি প্রসেস খুব শেষের মানে চলে আসছে, মানে শেষের দিকে টিচার রিক্রুটমেন্ট প্রসেস। সত্যি কথা বলতে দেয়ার ইজ নো স্পেসিফিক রিক্রুটমেন্ট প্রসেস। আপনি যেভাবে মেনটেন করতে, এটা এটা এখানে একটা সুন্দর জিনিস লিখছে। নিড অ্যাসেসমেন্ট প্রথমে প্রয়োজনীয় থাকতে হবে, জব অ্যাডভার্টাইজমেন্ট সার্কুলার দিতে হবে, অ্যাপ্লিকেশন স্ক্রিনিং খুঁজে বের করতে হবে, অ্যাপ্লিকেশন বেস্ট ক্যান্ডিডেট, সিলেকশন কমিটি একটা কমিটি বানাতে হবে, সিলেকশন কমিটি, ইন্টারভিউ উইথ ডেমো ক্লাস, এবং ইন্টারভিউ নিতে হবে। এবার ডেমো ক্লাসের কথা বলছে, এবার বলছে রেকমেন্ডেশনের ক্ষেত্রে বলছে সিলেকশন বোর্ড সেন্ডস টু দ্য, ওই যে কাদের কাছে অ্যাপ্রুভ করবে তারা, এন্ড ফাইনালি অ্যাপ্রুভমেন্ট এন্ড অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ভিসি। ভিসি স্যার লাস্ট ফাইন ইয়ে করে। এখন লাস্ট স্লাইড, ডোস এন্ড ডোন্টস, বিকজ আমাদের স্লাইডের নাম ছিল যে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি মেম্বার রিক্রুটমেন্ট ক্যান ক্যান্ডিডেট হোয়াট, সরি এভরি ক্যান্ডিডেট মাস্ট নো। অর্থাৎ এই ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটের এই জিনিসগুলো জানা লাগবে। এখন এতগুলা জিনিস, 10টা জিনিস এখানে। আপনার সার্কুলারটা যেটা পাবেন অথবা নীতিমালা যেটা পাবেন সেটা খুব কেয়ারফুলি পাওয়া লাগবে। কাস্টমাইজ ডকুমেন্ট, যে যে ডকুমেন্ট আছে প্রয়োজন সেটা আলাদা আলাদা করে ফেলবেন। অর্গানাইজ ক্রেডেন্সিয়াল সব সার্টিফিকেট রেডি করবেন, প্রিপেয়ার স্টেটমেন্টস, প্র্যাকটিস সিনারিওস, সরি সেশনস, বি অনেস্ট, ভেরি ইম্পর্টেন্ট, বি অনেস্ট। অ্যান্ড বলছে ড্রেস প্রফেশনালি, বি রেসপেক্টফুল, ফলো আপ পলাইটলি, এটা। আর ডনস গুলা পড়ে নেবেন, বা সরি বারবার পরে বলতেছি, মনে হচ্ছে ক্লাসের মধ্যে, সরি ফর দ্যাট, আপনারা দেখে নেবেন। আর আসলে সত্যি কথা বলতে একেবারে সাপোর্ট দিচ্ছিল না শরীর। সে অবস্থায় ইয়ে করলাম যতটুকু আল্লাহ মালুম। না পারলে, না বুঝলে সাথে সাথে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব শেষ করার এই প্লেলিস্টটা ইনশাল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সালাম আলাইকুম, জাযাকাল্লাহ।